উইকিপিডিয়া তথ্য অনুসারে মাত্র ৫৬০ স্কোয়ার মাইলে ঢাকা শহরে বাস করে প্রায় ৪,৪২,১৫,০০০ প্লাস মানুষ। আর এই যানজটে ঠাসা ঢাকা শহরে রয়েছে বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা এবং শৈল্পিক বিনোদন কেন্দ্র। এই ভিডিওতে আপনারা দেখবেন একদিনে পুরো ঢাকা শহর এক্সপ্লোর করা আদৌ সম্ভব কি না। কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাদের যাত্রা শুরু হয়েছিল ঢাকার উত্তর পাশের প্রবেশদ্বার আব্দুল্লাহপুর থেকে। আব্দুল্লাহপুর থেকে একটি বাস নিয়ে ভাটারা পুলিশ স্টেশনের সামনে নেমেছিলাম। এটি নতুন বাজার নামে পরিচিত। নতুন বাজারের পশ্চিম দিকে ঢাকার অভিজাত এলাকা গুলশান ২ অবস্থিত। আমাদের প্রথম ডেস্টিনেশন গুলশান ২ এ অবস্থিত বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক। আমরা যাচ্ছি গুলশান ২ এর ৮৬ নম্বর রোড দিয়ে। আমার ঠিক হাতের বাম পাশে পার্কটি অবস্থিত। পার্কটি উদ্বোধন করা হয় ২০০৮ সালে। তৎকালীন মেয়র জনাব সাদেক হোসেন খোকা পার্কটি উদ্বোধন করেন। অনেকেই বলতে পারেন এরকম পার্ক ঢাকায় অনেক রয়েছে, আমরা কেন এই পার্কে আসলাম। এখানে রয়েছে একটি মসজিদ, একটি লাইব্রেরি, বাচ্চাদের খেলার জায়গা, বাস্কেটবল খেলার জায়গা, ক্যাফেটেরিয়া। বড় বিষয় পার্কটি খুব সুন্দরভাবে গোছালো। সামনে যে চক্রটি দেখতে পাচ্ছেন এটি আড্ডা চক্র নামে পরিচিত। আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন পার্কটি ঠিক কতটা গোছালো। ৯.৫৫ একর এই পার্কে রয়েছে প্রায় ৪০ ধরনের ১৫০০টি উদ্ভিদ। এই পার্কের অনেকগুলো বিধিনিষেধের মধ্যে সবচেয়ে অবাক লেগেছে যে এখানে বিনা অনুমতিতে গাছ লাগানো নিষেধ। যাই হোক, এবার আমরা যাব পরবর্তী ডেস্টিনেশনে। আমরা এখন গুলশান ২ থেকে গুলশান এভিনিউ দিয়ে গুলশান ১-এর দিকে যাচ্ছি। ঢাকার অন্যান্য এলাকা থেকে এই এলাকা সম্পূর্ণ ভিন্ন। গুলশান এভিনিউ দিয়ে গেলে আপনি দেখতে পাবেন রাস্তার দুই পাশে উঁচু উঁচু কমার্শিয়াল বিল্ডিং। আমরা চলে এসেছি গুলশান ১-এ। আমরা যাচ্ছি রমনা পার্কের উদ্দেশ্যে। এটি মৌচাক মগবাজার ফ্লাইওভার। চলে এসেছি কাকরাইলে। ডান পাশে দেখা যাচ্ছে রমনা পার্ক। আমরা রমনা পার্কের ভেতরে প্রবেশ করব, তাই আমরা আরো সামনে এগিয়ে যাচ্ছি গেটের সন্ধানে। কিন্তু আমরা সেখানে যাওয়ার পর দেখলাম এখন ঢোকা যাবে না, বিকেলে ঢোকা যাবে। আমাদের হাতে এত সময় নেই, তাই আমরা রমনা পার্ক স্কিপ করলাম। অনেকেই কাকরাইল মসজিদের নাম শুনেছেন। আমাদের হাতের ডান পাশে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি কাকরাইল মসজিদ। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটি কাকরাইল রোড নামে পরিচিত। ঢাকার অন্যান্য জায়গা থেকে এই জায়গা অনেক সবুজ, কারণ এখানে রাস্তার দুই পাশে অনেক সারি সারি গাছ রয়েছে। আগেই বলেছি আমরা রমনা পার্কের ভেতর প্রবেশ করতে পারিনি, তাই আমাদের পরবর্তী ডেস্টিনেশন বাংলাদেশ সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন আমরা আছি মৌলানা ভাসানী রোডে। এই সেই সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের অনেকগুলো গেট রয়েছে, এটি হলো সামনের গেট। এখান থেকে সুন্দর একটি ভিউ পাওয়া যায়, তাই এখান থেকে ভিডিওটি করা। ছোটবেলায় বইয়ে অনেক ছবি দেখেছি, আজ প্রথম নিজ চোখে দেখলাম বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট দেখা শেষ, পাশেই রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে আমরা প্রবেশ করলাম। সামনেই দেখতে পাচ্ছি কার্জন হল। বেশ কিছু সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর আমরা ঘুরে দেখলাম। এটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল পুকুর। এটি খুব রহস্যময় একটি পুকুর। এখানে গোসল করা সম্পূর্ণ নিষেধ এবং এটি ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলটির বয়স প্রায় ১০৩ বছর। ১৯২১ সালে হলটি স্থাপন করা হয়। হলটি কার্জন হলের ঠিক পেছনে অবস্থিত। মুসা খান মসজিদ পার হয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল পেছনে ফেলে আমরা যাচ্ছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল গেটের উদ্দেশ্যে। ডান পাশে দেখতে পাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা এখানে কিছু সময় বিশ্রাম নিয়ে পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। যেহেতু আমার চ্যালেঞ্জটি ছিল একদিন ঢাকার কতটুকু এক্সপ্লোর করা যায় তা দেখা, তাই শহীদ মিনারে আমরা বেশি সময় দিলাম না। যেহেতু এখন দুপুর, তাই আমরা প্রত্যেকটি ডেস্টিনেশনে অল্প অল্প সময় দেওয়ার চেষ্টা করছি। এটি বাংলাদেশ পরমাণু শক্তি কেন্দ্র। একটি ল্যাব টেস্টের জন্য এখানে কিছুদিন আগে এসেছিলাম। এটি সম্পর্কে আমার কোনো ধারণা নেই, তবে নতুন কোনো ভিডিওতে এটি সম্পর্কে আপনাদের বিস্তারিত বলবো। সামনে দেখতে পাচ্ছি রাজু ভাস্কর্য, অর্থাৎ আমরা চলে এসেছি টিএসসি চত্বরে। কিছু সময় টিএসসি চত্বরে ছিলাম। এরপর আমরা শাহবাগের উদ্দেশ্যে রওনা হলাম। শাহবাগে গিয়ে দেখলাম জাতীয় জাদুঘর ৩টায় খুলবে, তাই আমরা দুপুরের খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষ করে জাতীয় জাদুঘরে প্রবেশ করলাম। জাদুঘরটি স্থাপিত হয়েছিল ১৯১৩ সালে।
1983 সালে জাতীয় জাদুঘরের মর্যাদা দেওয়া হয়। এখানে আসলে আপনি বাংলাদেশের লোকশিল্প এবং ঐতিহ্যের নিদর্শন দেখতে পাবেন। জাতীয় জাদুঘর থেকে বের হয়ে আমরা সোজা চলে যাই পুরান ঢাকার ইসলামপুর কাপড় মার্কেটে। আমাদের পরবর্তী ডেস্টিনেশন 152 বছরের পুরাতন স্থাপনা আহসান মঞ্জিল। প্রায় 5 একর জায়গা নিয়ে এটি বুড়িগঙ্গার উত্তর পাশে অবস্থিত। এটি হলো ব্যাগ রাখার টোকেন। ব্যাগ নিয়ে প্রবেশ করা যাবে না, তাই ব্যাগ রেখে টোকেন ধরিয়ে দিয়েছে। আহসান মঞ্জিলের প্রতিষ্ঠাতা নওয়াব আব্দুল গনি। তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহ নাম অনুসারে এর নামকরণ করেন। 1859 খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়ে 1872 খ্রিস্টাব্দে সমাপ্ত হয়। সন্ধ্যা হতে আর বেশি সময় বাকি নেই। এখনো বাকি রয়েছে বেশ কিছু ডেস্টিনেশন। বুড়িগঙ্গার পার দিয়ে ছুটে চলেছি বাবুবাজার ব্রিজের দিকে। এটি হলো বাবুবাজার ব্রিজ। মাগরিবের সময় হয়ে এসেছে। এখন আমরা আছি ঐতিহাসিক তারা মসজিদের সামনে। এটি আর্কিটেকচারের এক অসাধারণ নিদর্শন। আমাদের টার্গেট ছিল আরো বেশ কিছু জায়গা এক্সপ্লোর করা। তাদের মধ্যে উল্লেখযোগ্য লালবাগ কেল্লা, আজিমপুর কবরস্থান, কাটাবন পশু পাখির মার্কেট, আজিমপুর কারাগার ইত্যাদি। তবে আমরা লালবাগ কেল্লার পাশ দিয়ে নিউ মার্কেটের দিকে গিয়েছিলাম, তারপর মানিক মিয়া এভিনিউ দিয়ে বাড়ির দিকে রওনা দিই। আসলে একদিনে পুরো ঢাকা এক্সপ্লোর করা অসম্ভব ব্যাপার। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজে অবশ্যই একটি লাইক দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।